পূর্বাঞ্চলে পুতুলের নামে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনাকে আসামি করে দুর্নীতি মামলা। অনুসন্ধান শেষে বাকি 50 কাঠার বিষয়ে পদক্ষেপ নেবে দুদক। প্লট বরাদ্দের সাথে যেই পর্যায়ের কর্মকর্তা এবং যেই বেনিফিশিয়ারি যারা আছেন সকলকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। টিউলিপের ফ্ল্যাটের তদন্ত চাইলেন ডক্টর ইউনূস। দুর্নীতি প্রমাণ সাপেক্ষে ফেরত দেওয়ার আহ্বান। ব্রিটিশ এমপিকে বরখাস্তের দাবি বিরোধী দলীয় প্রধানের। কাঁটাতারের বেড়া ইস্যুতে কঠোর অবস্থানে বিজেপি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকে ভারতীয় দূত। বললেন সহযোগিতার মাধ্যমে সীমান্ত অপরাধ দমনে কাজ করবে দুদেশ। চলতি বছরই জাতীয় নির্বাচন চায় বিএনপি। ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জানালেন নেতারা। সংসদের সঙ্গে স্থানীয় নির্বাচন করা সম্ভব নয় বলছে ইসি। গভর্নরকে উচ্চ সুদহার, জ্বালানি সংকট সহ নানা উদ্বেগের কথা জানালো বিসিআই। এপ্রিলে খেলাপি ঋণের নতুন নিয়মে ব্যবসা বন্ধের শঙ্কা প্রকাশ। দেশে চলতি বছর প্রথম এইচএমপি ভাইরাস শনাক্ত। আক্রান্ত নারী রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। সন্ত্রাসী ইমনের নির্দেশে এলিফ্যান্ট রোডের 2 ব্যবসায়ীর উপরে হামলা অভিযোগ ভুক্তভোগীদের। দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস উপদেষ্টা আসিফের। ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম করে পূর্বাঞ্চলে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অবৈধভাবে নেয়া 60 কাঠা প্লটের মধ্যে মামলাটি 10 কাঠার প্লট নিয়ে। এই মামলায় প্রথম আসামি করা হয়েছে পুতুলকে। অনিয়মের অভিযোগে আসামি করা হয়েছে রাজুক ও গণপূর্তের 14 ঊর্ধ্বতন কর্মকর্তাকেও। বালু নদীর পাড়ে পূর্বাচল প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনের 27 নম্বর সেক্টরে 203 নম্বর রোডের এক সারিতে 6টি প্লট, পুরো 60 কাঠা প্লটের চারপাশ ঘেরা প্রাচীর দিয়ে। পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ এই জোনে প্লট বরাদ্দের ক্ষেত্রে কাঠাপতি নির্ধারিত ছিল 3 লাখ টাকা। সেক্ষেত্রে প্রতিটি প্লটের মূল্য ধরা হয়েছিল মাত্র 30 লাখ টাকা। 60 কাঠা প্লটের 10 কাঠার একটি প্লট শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের। 2022 সালের 2 নভেম্বর তার নামে 17 নম্বর প্লটটি বরাদ্দ করা হয়েছিল। এর পাশেই শেখ হাসিনা ও জয়ের প্লটটি বরাদ্দ দিয়েছিল রাজুক। পূর্বাঞ্চলের যে স্থানে হওয়ার কথা ছিল গ্রিন জোন, তা ভেঙে প্লটগুলো করা হয়েছিল শেখ হাসিনা ও তার পরিবারের জন্য। মায়ের ক্ষমতার অপব্যবহারে এ প্লট পেয়েছিলেন পুতুল। প্রাথমিক অনুসন্ধানে এসবের প্রমাণ পেয়েছে দুদক। পুতুলকে 1 নম্বর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 2 নম্বর আসামি করে মামলা করেছে সংস্থাটি। সাথে আসামি রাজুক ও গণপূর্তের সে সময়কার ঊর্ধ্বতন আরও 14 কর্মকর্তা। আইন মতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নং 017 অভিযোগ সংশ্লিষ্ট সাইমা ওয়াজেদ পুতুল, জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট 16 জনের বিরুদ্ধে আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। দুদক জানায় বাকি 50 কাঠার প্লট নিয়েও অনুসন্ধান চলছে। পাওয়া যাচ্ছে ক্ষমতার অপব্যবহারের নানা প্রমাণ। অভিযোগটা এখানে 60 কাঠা নিয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই বাকিগুলো সম্পর্কেও আপনারা তথ্যাদি পাবেন। আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় 80,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিমানবন্দরের 3rd টার্মিনাল নির্মাণ সহ 9টি মেগা প্রকল্পের বড় দুর্নীতির অভিযোগ। এছাড়াও বিদেশে অর্থ পাচার সহ নানা দুর্নীতির অভিযোগ শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনিয়মের সঠিক তদন্তের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির প্রভাবশালী গণমাধ্যম সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান তিনি জানিয়েছেন। ডক্টর ইউনূস বলেছেন, বিনামূল্যের ফ্ল্যাট গ্রহণের মতো ডাকাতি প্রমাণ হলে সেটি ফেরত দেওয়া উচিত। এজন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান ডক্টর ইউনূস। এদিকে টিউলিপকে বরখাস্তের আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান।
একের পর এক অনিয়মের অভিযোগে চাপের মুখে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির টানা 4 বারের এমপি টিউলিপ সিদ্দিক। এমন সময় তাকে নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসকে এক সাক্ষাৎকারে টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগের সত্যতা প্রমাণে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। অভিযোগ প্রমাণিত হলে অর্থনৈতিকভাবে অর্জিত সম্পদ ফেরতের পাশাপাশি ক্ষমা চাওয়ার কথাও দ্য টাইমসে দেওয়া সাক্ষাৎকারে বলেন ডক্টর ইউনূস। শুধু ফ্ল্যাট গ্রহণই নয়, সামনে আসছে শেখ রেহানা কন্যার আরও বহু সুবিধা নেওয়ার তথ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী 2019 সালে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের 2টি ম্যাচ বিনামূল্যে স্টেডিয়ামে বসে উপভোগ করেছিলেন টিউলিপ। সঙ্গে ছিলেন তার ভাই বোন ও আওয়ামী লীগের একজন এমপিও। দুপুরের খাবার সহ প্রতিটি ম্যাচে টিকিটের দাম ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় 54,000 টাকা করে। এদিকে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে আহ্বান জানিয়েছেন প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনচ। ব্রিটিশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন 42 বছর বয়সী টিউলিপ সিদ্দিক। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। সমঝোতা চুক্তি উপেক্ষা করে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারত। তবে বিজিবি ও সাধারণ মানুষের প্রতিরোধের মুখে আপাতত বিএসএফের কার্যক্রম বন্ধ বলেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন, ভারত অবৈধ কিছু করলে বাংলাদেশ যে কোনো উপায়ে প্রতিরোধ করবে, আর পর্যালোচনা করে দেশটির সাথে সীমান্ত নিয়ে বিদ্যমান যে কোনো অসম চুক্তিও বাতিল করা হবে। বাংলাদেশ ঘিরে ভারতের সীমান্ত 4156 কিলোমিটার। নিরাপত্তার অজুহাতে এর মধ্যে 160টি স্থানে 3271 কিলোমিটার কাঁটাতারের বেড়া দিয়েছে দেশটি। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভারত হঠাৎ করে বাকি 885 কিলোমিটারও বেড়া নির্মাণের কাজ শুরু করেছে। এক্ষেত্রে মানেনি কূটনৈতিক শিষ্টাচার, জানায়নি বাংলাদেশকে, লঙ্ঘন করেছে দুই দেশের সীমান্ত নিয়ে সমঝোতা চুক্তিও। 150 গজের ভিতরে কেউ কোনো প্রতিরক্ষা সামর্থ্য মানে ডিফেন্স পোটেনশিয়ালিটি আছে, এই সব জিনিস কেউ করতে পারবে না। শূন্য লাইনের থেকে 150 গজের ভিতরে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের থেকে সম্মতি নিতে হবে। কোনো সম্মতি ছাড়া তারা এই কাজটা করতে পারবে না। বাংলাদেশ ভারত সীমান্ত নিয়ে সচিবালয়ে সেনা, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, ফেনী ও কুষ্টিয়ার কয়েক স্থানে অবৈধভাবে কাঁটাতারের বেড়া দিচ্ছিল ভারত। তবে বিজিবি ও সীমান্তের জনগণের কঠোর প্রতিরোধের মুখে পিছু হটেছে বিএসএফ। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি? হেনি কি কই মানছে নিতে বন্ধ করে দিছে? এখন হলো কি, তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যা সমাধান করব। উপদেষ্টার অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্ত নিয়ে ভারতের সাথে কিছু অসম চুক্তি হয়েছে। এসব চুক্তি পর্যালোচনা করবে বাংলাদেশ। অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যে অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। 16 থেকে 20 ফেব্রুয়ারি বিজিবি ও বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠক হবে। সেখানে সীমান্ত সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা ভিজিট আছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সীমান্তে অপরাধ কমাতে ও সীমান্তের কাঁটাতারের বেড়া নির্মাণে সহযোগিতামূলক ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির ঘটনায় তাকে আজ তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে বৈঠকের পর ভারতীয় রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেছেন, সীমান্তে উভয় দেশই অপরাধ মুক্ত রাখতে বদ্ধপরিকর। পররাষ্ট্র সচিবের সাথে চোরাচালান, মানব পাচার বন্ধে কথা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। বলেছেন, নিরাপত্তার জন্য বর্ডার ফেন্সিং এর ক্ষেত্রে দুই দেশের মধ্যে একটা সমঝোতা আছে। দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনী এর জন্য যোগাযোগ রক্ষা করে চলছে। Commitment to ensuring a crime-free border. We have an understanding with regard to fencing the border for security.
Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. প্রণয় ভার্মার কাছে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। এক প্রেস রিলিজে জানানো হয়েছে, হাই কমিশনার প্রণয় ভার্মাকে জোর দিয়ে বলা হয়েছে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রচেষ্টা এবং বিএসএফের সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করেছে। সচিব আশা করেন আসন্ন বিজিবি বিএসএফ ডিজি পর্যায়ের আলোচনায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে। সুনামগঞ্জে বিএসএফ কর্তৃক সম্প্রতি একজন বাংলাদেশি নাগরিকের হত্যার কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা জানান। ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা ও দ্রুত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন। দীর্ঘমেয়াদে জনগণের কাছে অনির্বাচিত সরকারের গুরুত্ব থাকে না, তাই অন্য কোনো ভাবনায় না গিয়ে এ বছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি। ইইউ রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বিএনপির এমন অবস্থানের কথা তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এই বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী নির্বাচন, অর্থনীতি ও সংস্কারের রোডম্যাপ নিয়ে বৈঠকে আলোচনা হয়। বলেন, ক্ষমতায় গেলে দেশের স্বার্থে বর্তমান সরকারের নেওয়া অর্থনৈতিক সিদ্ধান্তের ধারাবাহিকতা ধরে রাখবে বিএনপি। একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি। বিনিয়োগকারীদের স্বাগত জানাই, কারণ এটা বাংলাদেশের স্বার্থে আমাদের বিনিয়োগের প্রয়োজনীয়তা আছে এবং আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে বিনিয়োগকারীদের স্বার্থে যে সমস্ত পরিবর্তনের দরকার সেগুলো বিএনপি ইতিমধ্যে তার কর্মসূচিতে নিয়েছে এবং সেগুলো আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়, এমনকি একই দিনে সব স্থানীয় নির্বাচনও সম্ভব নয়। তবে সরকার চাইলে সংসদ নির্বাচনের প্রস্তুতি দিয়ে স্থানীয় নির্বাচন করা যাবে, এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানিয়েছেন, এনআইডি সেবা ইসির কাছে রাখতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বাতিলে সরকারকে চিঠি দেবে কমিশন। রাজনৈতিক বিবেচনায় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2010 রহিত করে 2023 সালে নতুন আইন পাশ করে আওয়ামী লীগ সরকার। জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া হলে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন উঠবে, তাই এই আইনের বিরোধিতা করেছে হাবিবুল্লাহ কমিশনও। আওয়ামী লীগের করা জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন পর্যালোচনা, নির্বাচন সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইসি আবুল ফজল সানাউল্লাহ জানান, সাংবিধানিকভাবে ভোটার তালিকা তৈরির ক্ষমতা ইসির। ভোটার তালিকা থেকেই জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। 2023-এর আইন ইসির সাংবিধানিক দায়িত্বের সাথে সাংঘর্ষিক। গত কমিশন থাকতেই সিদ্ধান্ত হয়েছিল যে এই আইনটি বাতিল করত পূর্ববর্তী স্থিতাবস্থায় ফেরত নেওয়ার জন্য। এরই ধারাবাহিকতায় অফিসিয়ালি কমিশনের সিদ্ধান্ত আকারে আমরা পত্রালাপ করার সিদ্ধান্ত নিয়েছি। যেটা বেসটা আমাদের নিজস্ব, সেটা আমাদের নিজস্বই থাকতে হবে, তার কারণ নির্বাচন কমিশন প্রাইমারি ডাটার উপর নির্ভর করেই ভোটার তালিকা তৈরি করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় ও স্থানীয় নির্বাচন একদিনে করা বাস্তবসম্মত না। জাতীয় নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। নির্বাচনকে ব্যাহত করে এমন কিছু করা ঠিক হবে না। জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে। তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। তো এমত অবস্থায় আমি নিশ্চিত সকল পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা বাস্তবায়ন করব। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে, আমাদেরকে সেভাবে করতে হবে। তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়, আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার না হলেও এর রক্ষণাবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দীর্ঘসূত্রিতা ও জটিলতা এড়াতে চট্টগ্রাম অঞ্চলের ভোটার নিবন্ধনের বিশেষ ফর্ম সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিঙ্গা এবং বিদেশি নাগরিকদের ভোটার তালিকায় প্রতারণামূলকভাবে ঢুকে যাওয়ার প্রবণতা ঠেকাতে এই ব্যবস্থা করা হয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
বিচার, সংস্কার ও নির্বাচন তিনটেকেই গুরুত্বপূর্ণ বলছেন বিশিষ্টজনেরা। তাদের মতে বিচার ও সংস্কার প্রক্রিয়া চলমান, আর দৃশ্যমান অগ্রগতির জন্য সরকারের কাজ করাও দরকার। এর পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়াও চলতে পারে, কারণ দীর্ঘমেয়াদে নির্বাচিত সরকারই ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নেবে। ছাত্র জনতার দাবি বুলেটের আঘাতে বন্ধ করতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার। তাতে পিছপা না হয়ে রাজপথে গড়ে উঠেছে প্রতিরোধ, যাতে প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। অন্তর্বর্তী সরকার গঠনের পর শিক্ষার্থী সহ বিভিন্ন মহল থেকে দাবি ওঠে গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের। সময়ের সাথে সাথে ভোটের জন্য চাপ বাড়াতে থাকে রাজনৈতিক দলগুলো। প্রশ্ন হচ্ছে, কোনটা বেশি জরুরি? এই তিনটি বিষয়ের কোনোটি কম গুরুত্বপূর্ণ নয়। সংস্কারও গুরুত্বপূর্ণ, বিচার অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে বলবো যে নির্বাচন, সেটাও অতি গুরুত্বপূর্ণ। আইনজ্ঞরা বলছেন বিচার প্রক্রিয়া কিছুটা ধীর গতির। বেশি তাড়াহুড়া করতে গেলে প্রশ্নবিদ্ধ হতে পারে বিচারের উদ্দেশ্য। একটা নির্দিষ্ট সময় ধরে বিচার শেষ করবে বললে সেটা ফেয়ারনেস অফ দ্য ট্রায়ালের একটা প্রশ্ন এসে দাঁড়ায়। ট্রায়ালের পরে যারা আসামি থাকবেন, যারা কনভিক্ট যদি হন কেউ, তো সেক্ষেত্রে তাদের অ্যাপিলের বিধান আছে, সেটারও একটা শেষ হওয়ার সময় আছে, তারপরে তার উপর রিভিউ আছে, তো সেটা তো অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। যুদ্ধ অপরাধীদের যে বিচারটা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই বিচারের যে খুব লম্বা সময় লেগেছিল তা কিন্তু নয়। এই একই ধরনের বিচার কিন্তু এবার হওয়ার কথা। বিচারের প্রথম ধাপটা অতিক্রম করতে পারলেই আমি মনে করি একটা বিরাট অর্জন হবে। এই বিশ্লেষকরা বলছেন 53 বছরের জঞ্জালময় রাষ্ট্র ব্যবস্থা এক ঘোষণায় পরিষ্কার করা সম্ভব নয়। ফলে কিছু দায়িত্ব নির্বাচিত সরকারকে দিতে হবে। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা এন্ডোর্সড হতে হবে, মানে তারা সমর্থন করে এটাকে আইনের আকার দেবেন। সেক্ষেত্রে নির্বাচনের গুরুত্বটা কিন্তু অপরিসীম। তবে আমলাতন্ত্র, পুলিশ এবং নির্বাচন কমিশন, এগুলোর সংস্কার না হলে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করাও কিন্তু সম্ভব হবে না। জনগণ তার নির্বাচনের প্রতিনিধি দেখতে চায়, এটা সবসময় মানুষের মনের এই আকাঙ্ক্ষাটা থাকে। নির্বাচন থেকে থাকবে, সেটাও কোনো আকাঙ্ক্ষিত বিষয় না। সুতরাং বিচার, ইলেকশন, সংস্কার, সেগুলো সমস্তই একটা কন্টিনিউইং প্রসেস, এবং সেটা একসাথে হতে তো কোনো বাধা নেই। ভবিষ্যৎ বাংলাদেশে সংস্কারের স্থায়িত্বের জন্যই রাজনৈতিক ঐক্যমত দরকার। না হলে অধরাই থাকতে পারে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এপ্রিলে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, এমন শঙ্কা জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি। সকালে কয়েকটি সংগঠনের প্রতিনিধি সহ তিনি গভর্নরের সাথে দেখা করে এই উদ্বেগের কথা জানিয়েছেন। বলেছেন, চড়া সুদ হার, জ্বালানি সংকট, শ্রমিকের বেতন ভাতা বৃদ্ধির পর এমনিতেই নাকাল শিল্প প্রতিষ্ঠানগুলো। তার উপরে নতুন নিয়ম চালু হলে কারখানা বন্ধ ছাড়া আর উপায় থাকবে না অনেকের। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, উপকরণের ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদহার সহ নানামুখী সংকটে দেশের শিল্প প্রতিষ্ঠান। জ্বালানি স্বল্পতায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এর মধ্যেই আলোচনা চলছে নতুন করে গ্যাসের দাম বৃদ্ধির। এসব উদ্বিগ্নতা নিয়ে রোববার ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল দেখা করেন গভর্নরের সাথে। আমরা প্রথমেই বলেছি যে ভাই, আমাদেরকে একটা এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেন, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারছে সেটা তারা আমরা ফেরত যেতে পারি। এপ্রিল যদি ক্লাসিফিকেশন 3 মাসই যদি হয়, তাহলে এপ্রিলের মধ্যে আপনারা 60-70% ইন্ডাস্ট্রি দেখবেন যে বসে গেছে, ক্লাসিফাইড হয়ে বসে গেছে। এটাকে আপনারা 2025-এর এন্ড পর্যন্ত নিয়ে যান। একক ঋণসীমা বাড়ানোর দাবি জানিয়ে বিসিআই সভাপতি বলেন, না হলে মুদ্রার অবমূল্যায়নে ঋণপত্র খুলতে সমস্যায় পড়ছেন তারা। প্রণোদনার অর্থ পেতে নানা জটিলতার কথাও তুলে ধরেন ব্যবসায়ীরা। ক্যাশ ইনসেনটিভ আমরা আসলে এক্সপোর্ট করার পরে দেখা যায় যে অডিট করতে করতে কিন্তু 1 বছর চলে যায়, এবং পেমেন্ট পেতে পেতে অ্যানাদার 1 বছর। আর ক্যাশ ইনসেনটিভ গ্র্যাজুয়ালি কিন্তু উইথড্র করা হচ্ছে। এখন আমাদের দেশে ক্যাশ ইনসেনটিভ উইথড্র হবে, আমাদের দেশ থেকে ইন্টারেস্ট রেটও হাই হবে, আমাদের গ্যাস প্রাইসও বাড়বে, বেতনও বাড়বে, ইনক্রিমেন্টও হবে। তাই এখানে কিভাবে কম্পিটিটিভ হবে?
অর্থ লোপাটকারী ব্যবসায়ীদের শাস্তি এখন ঢালাওভাবে সবাইকে ভোগ করতে হচ্ছে উল্লেখ করে চিহ্নিত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিও জানান ব্যবসায়ী নেতারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চীনে সংক্রমিত নতুন ভাইরাস HMPV আক্রান্ত রোগী পাওয়া গেছে বাংলাদেশে, আর এক নারীর শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি সরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। ওই নারীর দেহে অন্যান্য জটিলতা থাকায় আইসিইউতে রাখা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। করোনা মহামারীর 5 বছর পর নতুন এই ব্যাধি চীনের বিভিন্ন স্থানে ছড়িয়েছে, যার মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা। তবে বিশেষজ্ঞরা বলছেন এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই। এটা নতুন কোনো ভাইরাস নয়। শরীরে অন্যান্য জটিলতা থাকলে ঝুঁকির মাত্রা কিছুটা বাড়াতে পারে। করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব, এবং কারো কারো মতে দেশে আগেও HMPVর অস্তিত্ব ছিল। এখনও শিশু আর প্রবীণদের শরীরে এর অস্তিত্ব মিলবে। এই ভাইরাসটাও কিন্তু আসলে রেসপিরেটরি ইনফেকশনই করে, এবং এটাও তেমন মারাত্মক কোনো, মানে আমরা করোনা নিয়ে যেমন ভয় পেয়েছিলাম, অথবা এইডস নিয়ে বা ডেঙ্গি নিয়ে যেমন আমাদের হয়তো ভয় থাকে, তার থেকে এটার এগেনস্টে ভয়টা আসলে অত মারাত্মক না। যখন এরকম পাবলিক প্লেসে যাব অথবা রাস্তাঘাটে ধুলো ইসেতে থাকবো, তখন হয়তো আমরা প্রিকশনারি মাস্ক পরতে পারি। আমরা শীর্ষ সন্ত্রাসী ইমনের নির্দেশেই হামলা হয় এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের 2 ব্যবসায়ীর উপর, এমন দাবি করেছেন ভুক্তভোগী 2 ব্যবসায়ী। 12টি সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায় 18 থেকে 20 জন হামলাকারী 1 ঘন্টা আগে থেকেই ওত পেতেছিল। একদল কুপিয়েছে, আরেক দলের সহায়তা ছিল। আর এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিটা জানাবেন সহকর্মী শাকিল হাসান। শুক্রবার সন্ধ্যা থেকে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে কয়েকজন যুবকের আনাগোনা। চেহারা, পোশাক মনে রাখলে এদের দেখা মিলবে আবারও। ওত পেতে থাকা যুবকরা 10:30 নাগাদ পাশের ভবনের ফুটপাথে শেষবারের বৈঠক করে। 10:29 একটা বাইক এসে থামে সড়কে। 10:40 চারপাশ থেকে 18-20 জন মাল্টিপ্ল্যানের পাশের গলিতে চলে আসে, যেখানে ছিলেন ব্যবসায়ী এহতেশামুল হক। গলি থেকে মূল সড়কে এনে মারধর করতে থাকে তাকে। এর মধ্যে 4 জন চাপাতে দিয়ে কোপাতে থাকে তাকে। এই সময়ে মার্কেট থেকে গাড়িতে বের হচ্ছিলেন আরেক ব্যবসায়ী ওয়াহিদুল হাসান। তার গাড়িতে হামলা করে যুবকরা। এ সময় এগিয়ে এসে ওয়াহিদকে ভেতরে নিয়ে যান ভবনের নিরাপত্তারক্ষীরা। তাদের একজন রাজু আহমেদ বলছিলেন সে রাতের ঘটনা। গাড়ি ব্যাকে আসে, তখন একটা সন্ত্রাসী আসে স্যারের গাড়ির উপর চাপড় দিয়ে কোপায়। দৌড়া পালা চলে যায়। এখানে একজন আছে, আমি বাইরে দেখছি 10-15 জন। এহতেশামকে কুপিয়ে যুবকরা যে যার মতো চলে যায়। সাদা পাঞ্জাবি পরা যুবককে দেখা গিয়েছিল শুরুতে। সে হেঁটে চলে যায় রাস্তা ধরে। সড়কে বাইকে অপেক্ষা করছিল যে যুবক। মূল হামলাকারী এলে তাকে নিয়ে পালায় সে। 2 ব্যবসায়ীকে হামলার পর কয়েকজন সড়ক পার হয়ে ওপারে এবং কয়েকজন এই ফুটপাত ধরে নির্বিঘ্নে হেঁটে চলে যান। এই মার্কেটের সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। হামলাকারীর প্রত্যেকের মুখ ছিল ঢাকা। তখনও সড়কে পড়েছিলেন রক্তাক্ত এহতেশাম। নিরাপত্তারক্ষী আর আশেপাশের দোকানের কয়েকজন এসে তাকে অটোরিকশায় করে নিয়ে যান পাশের একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি। রক্তাক্ত অবস্থায় 4-5টা কোপের দাগ দেখতে পাইলাম। এখন আমার সহযোগীদের নিয়ে আমি তাকে হাসপাতাল নিয়ে গেলাম পপুলারে। কেন এই হামলা আর কারাই বা করলো তাও স্পষ্ট করেছেন ভুক্তভোগীরা। আমি যে রিক্সা উঠতে নিব এমন সময় 4 দিক থেকে 15 থেকে 20 জন আমাকে ঘিরে ধরে এলোপাতারি কোপাতে থাকে। ক্রিকেট কমিটির অভ্যন্তরীণ কোন দলের কারণে না, কিন্তু চাঁদাবাজির ব্যাপারটা এই দীর্ঘদিন ধরে এলিফ্যান্ট রোডে চলে আসতেছিল। আমরাও এই চাঁদাবাজির বিপক্ষে ছিলাম আর কি। 2-1 তো চিনেছি। এসব মূল হোতা আসলে কি করে? এটার সাথে মূল হিতা হলো শীর্ষ সদস্য ইমন। ওর চাঁদাবাজি এলাকার ভিতরে নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি চাঁদাবাজিতে সে সয়লাভ করে ফেলছে।
ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে উপদেষ্টা আসিফ মাহমুদ অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহকারে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমাদেরকে জানাবেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যথাযথ ব্যবস্থা নিব। দ্রুততার সহিত বাকি যে এজাহারভুক্ত আসামিগুলো আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। পুরো ঘটনাটা ইনশাল্লাহ দ্রুততার সহিত উদ্ঘাটন করার চেষ্টা করছি। ব্যবসায়ীদের দাবি চাঁদাবাজি বন্ধ করে তাদের নিরাপত্তা দিতে হবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিশ্চিতের দাবিতে অনশন করছেন বিশ্ববিদ্যালয়ের 18 শিক্ষার্থী। আজ সকাল 9টা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে এই অনশন শুরু করেন তারা। বলেন, আবাসন সংকট নিরসনের দাবি অনেক পুরনো হলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সকালে এক সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম জানিয়েছেন, সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তরের চেষ্টা চলছে। এদিকে শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে সন্ধ্যায় অনশনে বসেন উপাচার্য প্রক্টর। ঠিক 2 মাস আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীকে দিতে সচিবালয়ে ঘেরাও করেছিল শিক্ষার্থীরা। সে সময় শিক্ষা ও আইসিটি উপদেষ্টার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে মাঠ ছেড়েছিল তারা। তবে এই সময়ের মধ্যে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। এবার দাবি আদায়ে গণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18 শিক্ষার্থী। অনশন থেকে 3 দফা দাবি তুলে ধরেন তারা। আমলাতান্ত্রিক একটা প্রসেস দেখাচ্ছে, দীর্ঘমেয়াদী প্রসেস। এই প্রসেস থেকে বের হয়ে এসে তাদের কাছে আমাদের বলতে হবে যে সেনাবাহিনীর সঙ্গে তারা বসে তারা ঠিক করবে যে কবে থেকে তারা আসলে কাজে হাত দিবে। সবাইকে নিয়ে এসে আমাদের ক্যাম্পাসে এটা হচ্ছে লিখিত ভিত্তিতে আমাদেরকে জানাইতে হবে যে হ্যাঁ লিখিত দিলাম, ডেডলাইন এটার ভিতরে এটা আপনাদের কাজটা সম্পূর্ণ হবে, তারপর হচ্ছে আমাদের অনশন ভাঙা হবে। শিক্ষার্থীদের অনশন ভাঙাতে দুপুরে শহীদ মিনারের সামনে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা। তবে কোনোভাবেই আশ্বস্ত করা যায়নি শিক্ষার্থীদের। কোন প্রক্রিয়ায় করা যায়, এখন তোমরা আমাদের সন্তান এখানে না খেয়ে বসে আছো, এটা তো আমাদের কাছে ভালো লাগার বিষয় না। বললে তো এখন হয়ে যাবে না, বাচ্চা ছেলে বললে কি এখন টাইম দিতে পারবে না, কিন্তু আমাদের আসতে হবে। যেমন আবেগ থাকবে, আবার সেটার বাস্তবতা থাকবে, দুটার সম্মিশ্রণ হইতে হবে। আপনাদের প্রতি আমরা সম্মান জানিয়ে বলতে চাই, আপনারা যে বলতেছেন জটিলতা কোথায়, আপনারা বন্ধ করেন। আপনারা এখানে কেন আসছেন? আপনারা চলে যান, যেখানে জটিলতা সেখানে চলে যান। আমার ছেলে মেয়ে বসে আছে, ওরা খাবে না। এর আগে সকালে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের নানা দিক তুলে ধরে সংবাদ সম্মেলন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জানান, সেনাবাহিনীকে কাজে যুক্ত করতে সব পক্ষের সাথে যোগাযোগ করছেন তারা। আমরা কাজ করতেছি ধরো যাইতে হবে 10 মাইল, তো 10টা ঘাট এই পারে যেতে হবে। একটা বিশ্ববিদ্যালয় থেকে ইউজিসি থেকে গেছে, ইউজিসি অনেক খোঁজ খবর করে, ইউজিসি থেকে যাবে মন্ত্রণালয় থেকে যাবে সশস্ত্র বাহিনী দপ্তরে, তাহলে সশস্ত্র বাহিনী বিভাগে যাবে, তা যাচ্ছে তো, থেমে তো নেই কোথাও, আমরা তো কোথাও থামিয়ে দিই। উপাচার্য জানান, আগের সরকারের সময়ের অনিয়ম তদন্তে গঠন করা হচ্ছে কমিটি। দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ বন্ধ থাকা প্রসঙ্গে ভিসির আশা শিগগিরই কেটে যাবে সব অনিশ্চয়তা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সিন্ডিকেট, চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায়কে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জে কুরবা চা বাগান মাঠে চা শ্রমিক সমাবেশে এই আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আওয়ামী লীগ তাদের শাসনামলে নির্দিষ্ট কিছু মানুষকে লাভবান করেছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সার্জিস। এই সমাবেশে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার সহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। শেখ এবং শেখের বেটিরা যদি সব লুটে ফুটে খায়, আমার চাচা শ্রমিকরা কি খাবে? এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেখ পরিবারের কেউ হোক, আগামীর কেউ হোক, কেউ যদি আপনাদের সাথে কোনোভাবে সিন্ডিকেট করে, চাঁদাবাজি করে, অন্যায় করে, আপনাদের জায়গা থেকে কথা বলবেন। কিশোরগঞ্জের তাড়াইলে বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন রাউতি ইউনিয়ন কমিটির সভাপতি আবুল হাসান রতন। সকালে ইউনিয়নের বানাইল বাজারে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, গতকাল গিয়াসউদ্দিনকে সভাপতি করে রাউতি ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন করা হয়, আর এতে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন আপত্তি জানালে 2 পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে 2 পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন রতন সহ 5 নেতাকর্মী।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায় শৈলকুপার নাথপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটি গঠন করা নিয়ে মিটিং চলছিল এবং এই কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন উপজেলা জামায়াতের আমির মতিয়ার রহমান ও স্থানীয় বিএনপি নেতা নওশের আলীর ভাই শামসুদ্দিন মাস্টার। দুপুরে মিটিং চলাকালে নাম প্রস্তাব নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন। বেশ কয়েকটি বাড়িঘর দোকানপাট ভাঙচুর করা হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশের ৮৫% শ্রমিক অর্থাৎ প্রায় ৬ কোটি কর্মীর কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি ও মজুরির মানদণ্ড নেই। এর আওতায় পড়ছে নারী ও শিশুরাও। আর এমন পর্যবেক্ষণ সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষকদের দাবি, আলাদা শ্রম আইন ও ইপিজেড আইন থাকায় শ্রমিকের অধিকার আদায় নিয়ে বিভ্রান্তি হচ্ছে, ইউনিয়ন নিয়েও বাধা আসছে। শ্রমিক অধিকার নিয়ে বরাবরই প্রশ্নের মুখে বাংলাদেশ। মজুরি ও নিরাপত্তা দিতে সবচেয়ে এগিয়ে পোশাক খাত, এর বাইরে অনেক খাতে ন্যূনতম বেতন এখনও সোনার হরিণ। শূন্যে আনা যায়নি শিশু শ্রম। মজুরি নিয়ে নারী পুরুষে বৈষম্য প্রায়ই উস্কে দিচ্ছে নতুন বিতর্ক। এসবের সমাধান টানতে রোববার সেমিনারের আয়োজন করে সিপিডি। গবেষকরা জানালেন, মজুরি ও কর্মঘণ্টা নিয়ে ৮৫% শ্রমিকের চাকরিদাতার সাথে কোনো লিখিত চুক্তি নেই। বাধা আছে ইউনিয়ন করার ক্ষেত্রে। এখনো অনেক অধিকার আদায়ে সরাসরি আদালতে যেতে পারেন না অনেক শ্রমিক। বাংলাদেশের জন্য এককভাবে একটি শ্রম সংক্রান্ত বিষয়, একটি ল বা রুলস থাকা দরকার এবং সেটা বিএলএ দিয়েই এটা নির্ধারিত হওয়া দরকার। ইতিমধ্যে আসলে এর অংশ হিসেবে বেশ কিছু কার্যক্রমের ভিতরে সমন্বয় শুরু হয়েছে। ৪২টা সেক্টরে মিনিমাম ঘোষিত আছে। তার মধ্যে লতে যদিও বলা আছে প্রতি ৫ বছর অন্তর অন্তর এই মজুরিগুলো আপডেট হবে, আমরা কিন্তু দেখছি যে বেশ কিছু সেক্টরের কিন্তু এই মজুরিটা আপডেট হয় না। ফলে অনেক ক্ষেত্রেই এমন মজুরি এখনো বিদ্যমান রয়ে গেছে যে মজুরিগুলো কিন্তু বাস্তবতা বিবর্জিত। এমপ্লয়ার্স ফেডারেশনের অভিযোগ, বাংলাদেশে ব্যবসা করা সহজ না, হয়রানি আছে বিভিন্ন ধাপে, তাই সহসাই শ্রমিকদের সব দাবি পূরণ করা কঠিন। যে সমস্ত সেক্টরগুলোর সক্ষমতা বেশি তাদেরকে ক্লাস্টারের ভিতরে তাদের জন্য একরকম মিনিমাম ওয়েজ, যেগুলোর সক্ষমতা ওর থেকে কম তাদের জন্য আরেক রকমের মিনিমাম ওয়েজ, যাদের সক্ষমতা একেবারেই নাই তাদের জন্য আরেক রকম মিনিমাম ওয়েজ, ওইভাবে করা যেতে পারে। এ সময় শ্রম সংস্কার কমিশনের প্রধান বলেন, মজুরি আর সুবিধার আগে শ্রমিকের স্বীকৃতি নিয়ে আলোচনা করা দরকার। কেননা যে আইন নিয়ে আলোচনা হচ্ছে তার আওতায় পড়ে মাত্র 5% শ্রমিক। একটা ন্যূনতম সুরক্ষার নিশ্চয়তা দেওয়া দরকার, যে তারা যেন অ্যাটলিস্ট তাদের নিয়োগের সুরক্ষাটা যেভাবেই হোক না কেন, তার মজুরির মানদণ্ডটা, তার সামাজিক নিরাপত্তা এবং তার সংগঠিতভাবে প্রতিনিধিত্ব করার অধিকার। এই সংগঠিতভাবে প্রতিনিধিত্বের অধিকার আমরা বলতেছি না যে শুধু সবসময় দর কষাকষি করবে মালিকের সাথে। আইনি সুরক্ষা নিশ্চিতে সব পর্যায়ে শ্রমিকদের জন্য ডিজিটাল ডাটাবেস তৈরির পরামর্শ সিপিডির। শ্রমিকের অধিকার, তার একটা কল্যাণ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতার পালা বদলের নতুন প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্য নিয়েই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী বইমেলা। বিগত বছরের মতো এবারের মেলাও বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তবে এবার বইমেলার স্টল এবং প্যাভিলিয়ন বরাদ্দ নিয়ে প্রকাশকদের মধ্যে পারস্পরিক মতভেদ রয়েছে। প্যাভিলিয়ন বরাদ্দ পাচ্ছে না 1 ডজনেরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান। আবার ছোট হয়েছে অনেক প্যাভিলিয়নের দৈর্ঘ্য। আর এ বিষয়ে বইমেলার সদস্য সচিব জানিয়েছেন, ক্ষোভ থাকলেও পরিবর্তিত পরিস্থিতির কারণে অনেক সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে যেন একটি সুন্দর বইমেলা অনুষ্ঠিত হতে পারে। যদিও প্রতিবাদ জানিয়ে এরই মধ্যে প্রকাশকদের একটি দল সদস্য সচিব বরাবর স্মারকলিপিও জমা দিয়েছে। যাতে একটা সুষ্ঠু বইমেলা হয়, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে এবং মানুষের মধ্যে যে স্পর্শকাতরতা সেটাও যাতে মিনিমাইজ হয়, সেটা কিন্তু বাংলা একাডেমিকে বিবেচনায় রাখতে হচ্ছে। এই বইমেলার পেছনে 52 শহীদদের যে চেতনা সেটা কিন্তু যুক্ত হয়ে আছে। এটা নিছক একটা বই বেচা কেনার জায়গা না, এটা কালচারাল হাব। আরো ভয়াল রূপ ধারণ করতে পারে লস অ্যাঞ্জেলসের দাবানল। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না 6টি স্থানের আগুন। 24 ঘন্টায় প্যালেসিডে নতুনভাবে 1000 একর এলাকা পুড়েছে। ঝুঁকিতে আছে আরও লক্ষ ঘরবাড়ি এবং স্থাপনা। প্রাণহানি বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। আর মরার উপরে খাড়ার খাঁ, ঘন্টায় বাতাসের গতিবেগ বাড়ছে 70 মাইল পর্যন্ত।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ দাবানল নির্বাপনে ক্যালিফোর্নিয়ায় দিনরাত খাটছেন ফায়ার ফাইটাররা। 4 দিন পেরুলেও কমেনি অগ্নিশিখা, বরং দাউ দাউ করে 6টি এলাকায় জ্বলছে আগুন। 24 ঘন্টায় শুধু প্যালিসেডেই পুড়েছে আরও 1000 একর। সুখবর তো দূরের ব্যাপার, উল্টো পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে। দিক পরিবর্তন করে এখন কাউন্টির উত্তর পূর্বেও ছড়াচ্ছে আগুন। ঝড়ো বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে দাবানল। ঘন্টায় 70 মাইল পর্যন্ত হতে পারে বাতাসের গতিবেগ। দাবানলের এই ভয়াবহতা বুধবার পর্যন্ত থাকবে। লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট প্রস্তুত। ঝোড়ো বায়ু ও শুষ্ক আবহাওয়া বাড়াচ্ছে প্রতিবন্ধকতা। কি কারণে আগুন লেগেছে তা জানতে আরও তদন্ত প্রয়োজন। মেলেনি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ। এরই মধ্যে লস অ্যাঞ্জেলস থেকে সরানো হয়েছে 1.5 লাখের বেশি বাসিন্দাকে। আরও 1,66,000 মানুষকে বাড়ি ছাড়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত 12,000-এর ওপর ঘরবাড়ি স্থাপনা। ঝুঁকিতে রয়েছে আরও 1,00,000। অনেক স্থানে উদ্ধারকর্মী না পৌঁছানোয় রয়েছে প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা। এখনই শেষ হচ্ছে না এই দাবানল। আবহাওয়া পরিস্থিতি খুব খারাপ। ধারণার তুলনায় খারাপ হতে পারে অবস্থা, বাড়তে পারে প্রাণহানিও। প্রত্যাশা এই সংখ্যা 3 অঙ্কে পৌঁছাবে না। ক্যালিফোর্নিয়ার সহায়তা এগিয়ে এসেছে প্রতিবেশী 7 রাজ্য। আগুন নেভাতে কানাডা ও মেক্সিকো পাঠিয়েছে বিশেষ টিম। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।